এই 1 ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। আর সবশেষের খবর আলোচনা এবং বিশ্লেষণ সাথে নিয়ে আছে মাহমুদা মৌমিতা। খেলার আনন্দ হতাশার খবর নিয়ে আছি অনুপম দেব। তবে আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম। পাহাড় ধসে 5 জেলা, নিহত সংখ্যা এখন 143। বিচ্ছিন্ন দুর্গম এলাকায় উদ্ধার তৎপরতা ব্যাহত। ব্যাংক আবগারি শুল্কের হার কমানোর ইঙ্গিত অর্থমন্ত্রীর, সংসদে আবারও এমপিদের তীব্র সমালোচনা। প্রথমবার আইসিসির কোনো ইভেন্টে ফাইনালে ওঠার স্বপ্ন বাংলাদেশের, ভারতের বিপক্ষে ম্যাচ কাল। রাজনাটা বাংলাদেশ আজ মতামত পাঠানোর বিষয়ে পাহাড়ে ধস। মতামত পাঠাতে পারেন এসএমএস অথবা ফেসবুকে। আপনাদের মতো জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। রাঙামাটি, বান্দরবান, চট্টগ্রামের পর কক্সবাজার ও খাগড়াছড়িতেও পাহাড় ধস হয়েছে। 5 জেলা, নিহত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 143 জনে। উদ্ধার তৎপরতা চালাচ্ছে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন। এই পর্যন্ত রাঙামাটিতে 103 জনের মরদেহ উদ্ধার হয়েছে। এছাড়া চট্টগ্রামে 31 জনের মধ্যে রাঙ্গুনিয়ায় 24, চান্দনায় 4, বাঁশখালী 2 এবং শহর থেকে 1 জনের মরদেহ উদ্ধার হয়। এছাড়া বান্দরবানে 6, খাগড়াছড়িতে 1 ও কক্সবাজারে 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রাস্তায় পানি জমে থাকায় রাঙামাটি ও বান্দরবানের সঙ্গে অন্য অঞ্চলের সড়ক যোগাযোগ ভেঙে পড়েছে। সড়ক ও জনপথ বিভাগ বলেছে যোগাযোগ স্বাভাবিক হতে 2-3 দিন লাগবে। পাহাড় ধসে রাঙামাটিতে এই পর্যন্ত 103 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয় 5 জনের মরদেহ। মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করছেন উদ্ধারকারীরা। রাস্তাঘাটে পানি উঠে এবং গাছপালা ভেঙে পড়ায় সারা দেশের সঙ্গে জেলার সড়ক যোগাযোগ এখনো স্বাভাবিক হয়নি। ব্যাপক ধস হয়েছে ভেদভেদি, রাঙামাটি, যুব উন্নয়ন, টিভি স্টেশন, রেডিও স্টেশন, মানিকছড়ি, শিমুলতলি, রাজমণিপাড়া, রিজার্ভ বাজার, তবলছড়ি এলাকায়। তবে বেশি প্রাণহানি হয়েছে রাঙামাটি শহরেই। এসব এলাকায় নষ্ট হয়েছে 500-র বেশি বাড়িঘর। এ ধরনের বিপর্যয়ে হতবাক স্থানীয়রা। আমার 40-50-55 বছর বয়স চলে। এই বয়স যে মনে করে এরকম বৃষ্টি, এরকম একটা দুর্ঘটনা আর দেখিনি। সকালে শহর ও আশপাশের ধ্বংসস্তূপে শুরু হয় দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান। এতে যোগ দেয় সেনাবাহিনীর 1100 সদস্য। এছাড়া কাজ করছে ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট, জেলা প্রশাসন ও স্থানীয় লোকজন। এর মধ্যে ঝুঁকিপূর্ণ অনেক এলাকা থেকে সরে যেতে দেখা গেছে বাসিন্দাদের। রাস্তাঘাটে মাটির স্তূপ আর গাছপালা ভেঙে পড়ায় জেলার সঙ্গে সড়ক যোগাযোগ এখনও বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। এতে দেখা দিয়েছে খাবার পানির সংকট। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অভিযোগ করেন, শুধু টানা বর্ষণেই পাহাড়ে এ বিপর্যয় নেমে আসেনি। অপরিকল্পিত বসবাস, পাহাড় কাটা এবং প্রশাসনের নিষ্ক্রিয়তাকেও এজন্য দায়ী করেন তিনি। শুধু যে বৃষ্টি আর রেইন ইনডিউসড যে এখানে যে স্লাইড হলো, তো সেটা রেইন ইনডিউসড হলেও ক্ষয়ক্ষতিটা হয়েছে আসলে অপরিকল্পিত বসতিটাও একটা কারণ। এরই মধ্যে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ ও ত্রাণ সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। এছাড়া ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টাও করছে তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এদিকে পাহাড় ধসের পর মানবিক বিপর্যয় তৈরি হয়েছে রাঙামাটির অনেক এলাকায়। অনেকেই হারিয়েছেন একাধিক স্বজন, নিশ্চিহ্ন হয়ে গেছে বসত ভিটা, ঢলে ভেসে গেছে ফসলের জমি। অনেক এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের পর হতবিহ্বল মানুষের ভেঙে পড়ার এমন দৃশ্য এখন রাঙামাটির বিভিন্ন এলাকায়। অনেকেই হারিয়েছেন স্বজন অথবা পরিচিত কাছের মানুষকে। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে চেনা পরিবেশ পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। রাঙামাটি শহরের রিজার্ভ বাজার, ভেদভেদি, শিমুলতলি, মোনাঘরে পাহাড় ধসে নিহত হয়েছেন অনেকে। এছাড়া বিলাইছড়ি, মানিকছড়ি, কাউখালীর বেদবুনিয়ায়, ঘাগড়া, ঘিলাছড়ি, কাশখালী, কাপ্তাই সহ আরও কিছু এলাকাতেও নেমেছে ধস। আকস্মিক বিপর্যয়ে দিশেহারা এসব এলাকার মানুষ। দেখলাম যে মাঠের নিচে থেকে তারা বাইর করলো, আমার বোনের জামাই বোনের বাইক নিয়ে সবারে বাইর করলো। বাইকটা একটা বাদ আর কে নাই। এত বড় দুর্যোগ আমি দেখি নাই জীবনে। এটা খুব ভয়াবহ, যে মানুষের কষ্ট, যে দুঃখ, যে অনেক মানুষ ক্ষতি হয়ে গেছে, এগুলো কোনো গণার সুযোগ নাই আমি মনে করি। চট্টগ্রাম রাঙামাটি সড়কের 100-রও বেশি জায়গায় হয়েছে পাহাড় ধস। ফলে বিচ্ছিন্ন রয়েছে সড়ক যোগাযোগ। দুর্গম এলাকায় পৌঁছাতে পারছে না উদ্ধারকর্মীরা। অনেক জায়গায় গাছ উপড়ে ছিঁড়ে পড়েছে বিদ্যুতের তার।
ঢলের পানিতে ভেসে গেছে হাজার একর জমির ফসল। ক্ষতিগ্রস্ত এলাকায় যারা বেঁচে গেছেন ভিটেমাটি ছেড়ে তাদের জায়গা হয়েছে আশ্রয় কেন্দ্রে। কিন্তু এত মানুষের জন্য ত্রাণ পৌঁছানোই প্রশাসনের সামনে এখন বড় চ্যালেঞ্জ। বুধবার সকালে হেলিকপ্টারে রাঙ্গামাটি যান সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। মানিকছড়ি সহ কয়েকটি এলাকা পরিদর্শন করেন তিনি। ক্যাশ 25 লাখ টাকা, তারপরে 500 বান্ডিল টিন, সঙ্গে প্রতি 3000 টাকা করে পার বান্ডিলে, এবং আরো 3 দিন পরে আরো 25 লাখ টাকা আসবে। পাহাড় ধসের পর এখনো নিখোঁজ অনেকে, আর আহত শতাধিক মানুষের চিকিৎসা চলছে বিভিন্ন হাসপাতালে। আসমা মিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাহাড় ধসে চট্টগ্রামে মারা গেছে 31 জন, এর মধ্যে রাঙ্গুনিয়াতেই প্রাণ হারিয়েছে 24 জন। ইসলামপুর এবং রাজনগরে 3 পরিবারের 14 জন চাপা পড়ে নিহত হয়েছেন। স্থানীয়দের অভিযোগ, ইট ভাটার মাটি কাটার কারণে ধস নামে পাহাড়ে। রাঙ্গুনিয়া থেকে অন্তত 25 কিলোমিটার দূরে ইসলামপুর ইউনিয়ন, সেখান থেকে আরো কয়েক কিলোমিটার ভিতরে টেকপাড়া পাহাড়, সেখানে অন্তত 50টি পরিবারের বাস। পাহাড়ের পাদদেশে 25 বছর ধরে থাকে সুজন মিয়ার পরিবার। মঙ্গলবার ভোরে টেকপাড়ায় পাহাড় ধসে নিশ্চিহ্ন তার ঘর। মারা গেছে 6 জন, মৃত্যুর সাথে লড়ছে আরো 2 জন। এতগুলা মানুষ মারা গেছে, আপন রক্তের মানুষ মারা গেছে, সহ্য করতে পারি কিনা, সহ্য তো হইতেছে না। কান্নাকাটি কি করুম, মানে কিছু মুখে দিয়ে আসতেছে না। মানে ঘর বাড়ি দেখি, ঘর নাই, বাড়ি নাই, কিছু নাই, সব মরুভূমি হয়ে গেছে। এখন বোন জীবিত আছে, বাগিনা একটা জীবিত আছে, ওরাও বাঁচে না বাঁচে। কিন্তু গত কয়েকদিনের বৃষ্টিতে টেকপাড়া ছাড়াও পাহাড় ধস রাঙ্গুনিয়ার বেশ কয়েক জায়গায়। উপজেলায় বিধ্বস্ত হয়েছে অন্তত 2000 মাটির ঘর। এলাকাগুলো এতটাই দুর্গম যে এখনো উদ্ধারকর্মীরাই পৌঁছায়নি সেখানে। শুধু একজন মানুষ বাঁচাইতে পেরেছি, আর কাউকে বাঁচাইতে পারেনি। আমরা অ্যাক্সিডেন্ট হয়েছি এখানে এলাকার স্থানীয় জনগণ নিয়ে আমরা এদেরকে উদ্ধার করেছি। স্থানীয়দের অভিযোগ, ইটভাটার জন্য মাটি কেটে নেওয়ার কারণেই টেকপাড়ায় এই পাহাড় ধস। ওই ধরনের মারা আগে কিন্তু আমরা দেখিনি, কিন্তু এবারের মধ্যে বেশি হয়েছে। যদি তবে কিন্তু এই গর্তটা যদি অনেকভাবে এইভাবে ফায়ারের নিচে এই গর্তটা যদি না করতো, তাহলে কোনোদিন এই দুর্ঘটনা হইতো না। পাহাড় ধসে রাজনগরের টাক্করঘোনায় মারা গেছে নজরুলের পরিবারের 4 জন। বাগাবিলির বালুখালীতে নিহত হয়েছে ইসমাইল, তার স্ত্রী ও 2 মেয়ে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দুর্গতদের বাঁচাতে গিয়ে জীবন উৎসর্গ করা 4 সেনা সদস্যের জন্য ব্যথিত পুরো বাহিনী। ঢাকা ক্যান্টনমেন্টে তাদের জানাজায় অংশ নেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানেরা। 2 সেনা কর্মকর্তাকে কাল ঢাকায় এবং অন্য 2 জনের মরদেহ গ্রামের বাড়িতে দাফন করা হবে। রাঙামাটিতে উদ্ধার অভিযানে নেমে নিহত হন মেজর মোহাম্মদ মাহফুজুল হক, ক্যাপ্টেন মোহাম্মদ তানভীর সালাম, কর্পোরাল মোহাম্মদ আজিজুল হক ও সৈনিক মোহাম্মদ শাহিন আলম। সকালে 4 সেনা সদস্যের মরদেহ আনা হয় ঢাকায়। জোহরের নামাজের পর সেনানিবাসের কেন্দ্রীয় জামে মসজিদে হয় জানাজা। এ সময় নিহতদের স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। আল্লাহ তাআলা তাকে যেন বেহেশত নসিব করে, আমিন। আমার আর কিছু বলার নাই, আপনারা দোয়া করবেন। বাবা হিসাবে এ কষ্ট বহন করার ক্ষমতা আল্লাহ আমাকে কতটুকু দেবেন আমি জানি না, তবে আপনারা দোয়া করবেন আমার জন্য, আমার পরিবারের জন্য। আমার একটাই সন্তান, একটাই ছেলে, হলো না। তারা হয়তো দেশের জন্য আরো কিছু দেওয়ার সুযোগ হয়তো হতে পারত, আরো হয়তো আমার জন্য গর্বের কিছু হতে পারত। মেজর মাহফুজ ও ক্যাপ্টেন তানভীরকে বনানী সামরিক কবরস্থানে, কর্পোরাল আজিজুলকে ময়মনসিংহে এবং সৈনিক শাহিনকে দাফন করা হবে বগুড়ায়। দেশের জন্য নিবেদিত প্রাণ 4 সেনা সদস্যের পরিবারে এখন শুধুই শোকের মাতম। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার একটি বিরতি নিচ্ছি। নটা 17 মিনিটে ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট চাইলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ভোট সুষ্ঠু হলে আওয়ামী লীগের করুণ পরাজয় হবে বলে দাবি করেছেন তিনি। রাজধানীতে এক ইফতার অনুষ্ঠানে খালেদা জিয়া বলেছেন, শেখ হাসিনার অধীনে দেশে আর কোনো নির্বাচন হবে না। রাজধানীর বসুন্ধরায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে ইফতার মাহফিলে যোগ দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অনুষ্ঠানে মহানগর নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট চান খালেদা জিয়া। সামনে আসছে শুভ দিন, ধানের শীষই হবে ইনশাআল্লাহ বিজয়ী, ধানের শীষকেই আপনারা ভোট দিন। পরাজয়ের ভয়ে আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন চায় না বলেও মন্তব্য করেন তিনি। হাসিনাকে ক্ষমতায় রেখে কোনো নির্বাচন হবে না, নির্বাচন হবে সহায়ক সরকারের অধীনে, যেখানে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে এবং ইনশাআল্লাহ সেইখানে এই লুটেরা সরকারকে এই দেশের মানুষ কেমন ভাবে প্রত্যাখ্যান করে, তাদের পরিণতি কি হয়ে দাঁড়ায় তারা নিজেরাই সেটা সেদিন দেখে নিতে পারবে। সেজন্য আমরা বলতে চাই যে আমরা নির্বাচনকে ভয় পাই না, আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। খালেদা জিয়া বলেন, ক্ষমতার শেষ সময়ে আওয়ামী লীগ সীমাহীন লুটপাট আর অর্থ পাচার করছে। একদিকে তারা অর্থ পাচার করছে, আরেকদিকে তারা মানুষ খুন, গুম, হামলা নিয়ে তারা ব্যস্ত রয়েছে। ক্ষমতাসীন দলের হাত থেকে দেশ ও গণতন্ত্র রক্ষায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন। এদের হাত থেকে দেশকে বাঁচান। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খেলাধুলার খবরের জন্য অনুপম আপনার কাছে যাচ্ছি। আগামীকাল আমাদের সেমিফাইনাল, একটি সেমিফাইনাল এখন অবশ্য চলছে। পাকিস্তান বোধহয় ইংল্যান্ডের সঙ্গে জিতেই যাচ্ছে। হ্যাঁ, পাকিস্তান দলটি পাকিস্তান বলে আমি এখনো নিশ্চিত হতে পারছি না। 25 ওভার 9 উইকেট 70 রান, যে কোনো কিছুই হতে পারে এখন। আশা করবো যে পাকিস্তানের সাথে আমাদেরই দেখা হবে ফাইনালে। সেই প্রত্যাশা আমরা সবাই করতেই পারি, যেই এসুক আমরা উঠতে চাই, সেই আশাই আমরা করতে পারি। সেই খবরগুলো জানিয়ে দেব, তবে তার আগে একটা বিরতি নিতে হচ্ছে। ফিরে এসে যা থাকছে। সামর্থ্যের পুরোটা দিলে জয় আসবেই। সাব্বির সৌম্যকে ফর্মে দেখতে চান বিস্তর সরকার। 9:27 মিনিটে ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। ইতিহাস গড়ার হাতছানি বাংলাদেশের সামনে। সেমিফাইনালে বৃহস্পতিবার ভারতকে হারাতে পারলেই প্রথমবার আইসিসির কোনো ইভেন্টের ফাইনালে উঠবে টাইগাররা। বড় ম্যাচের স্নায়ু চাপে ভুগছে না দল। সাম্প্রতিক পারফরমেন্সে এগিয়ে বাংলাদেশ, তবে পরিসংখ্যান নিয়ে পড়ে থাকতে চান না ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। এদিকে বাংলাদেশকে সমীহ করছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিও। ম্যাচ শুরু বাংলাদেশ সময় বেলা 3:30টায়। ভারত সামনে আসলে পুরনো স্মৃতি ডালপালা মেলে। 2007 বিশ্বকাপ থেকে ভারতকে বিদায় করে দেয়া, কিংবা ঘরের মাঠে 2015-তে সিরিজ জয়। মাঠে নামার আগে লড়াইয়ের উত্তাপ টের পাওয়া যাচ্ছে এজবাস্টনেও। ক্রিকেটারদের অবশ্য স্মৃতিতে পড়ে থাকা সময় নেই। নতুন একটা ম্যাচ, ইতিহাসের হাতছানি মাশরাফিদের। ভারতকে হারাতে পারলে প্রথমবার ফাইনালে দেখা যাবে বাংলাদেশকে। স্নায়ুচাপ থাকলেও জয়ের জন্য ব্যস্ততা টাইগারদের। নামের ভারে ভারত এগিয়ে থাকলেও নিজেদের নিয়ে আত্মবিশ্বাস আছে মাশরাফির দলের। ম্যাচ বাই ম্যাচই খেলার প্ল্যান করেছি এবং প্রত্যেকটা ম্যাচই আমরা জয়ের জন্যই খেলেছি। এটা একটা আলাদা ম্যাচ, এই ম্যাচের হাইপ অনেক থাকবে, এটা খুবই স্বাভাবিক, কিন্তু অবশ্যই লক্ষ্য থাকবে ম্যাচটা ভালো খেলা জেতার। বাট আমাদের প্রথম কাজটা হবে যে রিল্যাক্স থেকে ম্যাচটা খেলা। প্রস্তুতি ম্যাচে এই ভারতের কাছে কোণঠাসা হয়েছে বাংলাদেশ। 100 নিচে অল আউটের লজ্জায় পড়তে হয়েছে। প্রস্তুতি ম্যাচ বলে হয়তো পার পাচ্ছে মাশরাফির দল, কিন্তু আসল লড়াইয়েও ভাবতে হচ্ছে ভারতের পেস অ্যাটাক নিয়ে। নিজেদের ঘর গোছাতে হোমওয়ার্ক সেরে নিয়েছে টাইগার ম্যানেজমেন্ট। উইনিং কম্বিনেশন ধরে রাখার সম্ভাবনাই বেশি। বাড়তি প্রেশার বা বাড়তি যদি অন্য কিছু আমরা মাথায় নিই, তাহলে কাজগুলো আরও কঠিন হয়ে যায়। সো আমি মনে করি যে সবাই যদি নির্ভর হয়ে একটা অন্য দ্বিপাক্ষিক সিরিজের মতো যেমন খেলি, ওরকম একটা ম্যাচ হিসেবে আমরা চিন্তা করে খেলতে পারি, তাহলে হয়তো আমাদের পারফর্ম করতে সুবিধা হবে। আসরে ফেভারিটের তকমা আগেই পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে ছন্দপতন হলেও সাউথ আফ্রিকার বিপক্ষে আত্মবিশ্বাস ফিরে পাওয়া গেছে। বাংলাদেশের বিপক্ষেও ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য টিম ইন্ডিয়ার। তবে সেমির প্রতিপক্ষ বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার সুযোগ পাচ্ছে না কোহলির দল। অবাক হওয়ার কিছু নেই, কারণ বাংলাদেশ সত্যিই ভালো খেলছে। দায়িত্ব নিয়ে খেলার মতো বেশ কয়েকজন ক্রিকেটার আছে তাদের। নিজেদের দিনে বাংলাদেশ অনেক বিপজ্জনক দল। গত কয়েক বছর অনেক উন্নতি করেছে তারা। 2015 বিশ্বকাপে মেলবোর্নে আম্পায়ারিং বিতর্কের জের অনেকদিন টিকে ছিল। এই ম্যাচের আগেও আম্পায়ারিং প্রশ্ন চলে আসছে, তবে টাইগার অধিনায়ক পুরনো বিতর্কে হাঁটলেন না। বিশ্বসেরা ব্যাটিং লাইন আপ ভারতের বিপক্ষে বড় পরীক্ষা দিতে হবে বোলারদের, কিন্তু ম্যাচটাকে জমিয়ে রাখতে বড় ভূমিকা রাখতে হবে ব্যাটসম্যানদেরই। সেক্ষেত্রে তামিম, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহদের অভিজ্ঞতা বড্ড প্রয়োজন এই ম্যাচে। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, এজবাস্টন, বার্মিংহাম, ইংল্যান্ড।
2007 বিশ্বকাপে দ্রাবিড়ের ভারতকে গ্রুপ পর্ব থেকে বিদায় করে দিয়েছিল বাংলাদেশ। ওই ক্ষত এখনো পোড়ায়। সেই থেকে ক্রিকেট মাঠে শুরু বাংলাদেশের সঙ্গে ভারতের নীরব যুদ্ধ। গত 2 বছরে এই দুই দলের লড়াই পৌঁছেছে অন্য উচ্চতায়, মাতিয়ে রাখে গ্যালারি। ভারত বাংলাদেশ ম্যাচের প্রতিদ্বন্দ্বিতা দেখব এক নজরে। বাংলাদেশ ভারত সেমিফাইনাল ম্যাচের দিন থাকছে না বৃষ্টির সম্ভাবনা। টাইগারদের জন্য ঐতিহাসিক এই ম্যাচে টস জয়টা হবে গুরুত্বপূর্ণ। একাদশে পরিবর্তন আসবে কিনা ম্যাচের দিন কন্ডিশন দেখেই সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। তবে আগের ম্যাচের ধারণা অনুযায়ী এই ম্যাচের উইকেটও হতে পারে ব্যাটিং সহায়ক। খুশির বার্তা থাকছে এজবাস্টনে। বাংলাদেশ ভারত ম্যাচের দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নাই। দিনভর হালকা এবং ভারী মেঘলাকাশ থাকলেও কখনো কখনো মেঘের আড়ালে সূর্য উঁকি দিবে। উইকেট দেখে মনে হচ্ছে ফ্ল্যাট উইকেট, ব্যাটিং উইকেট। এই উইকেটে সাম্প্রতিক সময় কোনো ম্যাচ হয়নি, তাই বলা যাচ্ছে না উইকেটটা কেমন আচরণ করে। টস যে অধিনায়ক ব্যাটিং না বোলিং দিবেন আগে সেটি নির্ভর করবে ওই সময়ের পরিস্থিতির উপর। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির এবার আসলে এখানে 4টি ম্যাচ হয়েছে, একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে, বাকি 3টি ম্যাচে স্কোর হয়েছে 250-র বেশি এবং একটি ম্যাচের স্কোর তো 300 ছাড়িয়েছে। সেই ধারণা থেকে নেওয়া যেতে পারে যে বাংলাদেশ ভারত ম্যাচের স্কোরও হাই স্কোরিং হতে পারে। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, এজবাস্টন, বার্মিংহাম, ইংল্যান্ড। ভারতকে আটকাতে প্রথমে বল হাতে তুলে নিতে মাশরাফিকে পরামর্শ দিয়েছেন বর্তমান ও সাবেক ক্রিকেটাররা। সাব্বির সৌম্যর অফ ফর্মকে বাংলাদেশের দুর্বলতা নয়, বরং সঠিক সময়ে এই দুজন জ্বলে উঠবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা। ভারতকে হারানোর ক্ষমতা রাখে বাংলাদেশ। বিশ্লেষকদের বিশ্বাস মাশরাফির দল পূরণ করবে 16 কোটি ক্রিকেট ভক্তের আশা। খবর এই ছিল আমার কাছে, আরো খবর জানবো মৌমিতা এবং খালেদের কাছ থেকে। অনুপম, আপনাকে ধন্যবাদ। ব্যাংক লেনদেনের উপর আবগারি শুল্ক বাড়ানোর প্রস্তাবের বিপক্ষে মত দিয়েছেন ক্ষমতাসীন দলের সংসদ সদস্যরা। অর্থমন্ত্রী প্রস্তাব নিয়ে বুধবারও সংসদে তীব্র সমালোচনা করেছেন তারা। অন্যদিকে আবগারি শুল্ক ইস্যুতে অবস্থান নমনীয় করার ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আব্দুল মুহিত। শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা। নতুন অর্থবছরের বাজেটে ব্যাংক লেনদেনে আবগারি শুল্কের হার বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আব্দুল মুহিত। এতে বছরের যে কোনো সময়ে ব্যাংক হিসাবে 1 লাখ টাকা থেকে 10 লাখ টাকা পর্যন্ত লেনদেন করলে আবগারি শুল্ক 500 টাকা থেকে বাড়িয়ে 800 টাকা করার প্রস্তাব করা হয়েছে। এর ওপরের অন্য স্তরেও শুল্ক বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এরপর থেকেই বিষয়টি নিয়ে বিভিন্ন পর্যায়ে চলছে সমালোচনা। সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসায়ী, ব্যাংকার ও অর্থনীতিবিদেরাও আবগারি শুল্ক বাড়ানোর সিদ্ধান্তকে যৌক্তিক মনে করছেন না। সংসদে গত কয়েকদিনের বাজেট আলোচনায় ক্ষমতাসীন ও বিরোধী দলের সদস্যরাও অর্থমন্ত্রীর প্রস্তাবের বিরোধিতা করেছেন। বুধবারের অধিবেশনেও হয়েছে তীব্র সমালোচনা। মাননীয় অর্থমন্ত্রী সিলেটে বলেছেন যে আসলে ওনার এটাকে প্রত্যাহারের ব্যাপারে ওনার আসলে কোনো রকমের পরিকল্পনা নাই। 1 লক্ষ টাকা ব্যাংকে রেখে মাসের পর বছর পর যখন আমি আমার মূল টাকাতে কম পাবো, এটা অবশ্যই সাধারণ মানুষের জন্য এটা বিরক্তিকর এবং চিন্তার উদ্রেক হয়েছে। ভ্যাট এবং আবগারি শুল্ক নিয়ে যে কথাগুলো হচ্ছে সেগুলো অবশ্যই জনগণের কথা শুনতে হবে। আবগারি শুল্ক নিয়ে শুরু থেকেই কঠোর অবস্থানে অর্থমন্ত্রী। তবে বৃহস্পতিবার সচিবালয়ে তার কণ্ঠে ছিল পিছু হটার ইঙ্গিত। বলেন, ব্যাংক লেনদেনে আবগারি শুল্ক থাকবে, তবে কমতে পারে শুল্কের হার। আগেই বলেছি যে অ্যাসেম্বলিতে ডিসকাসড হবে, তারপরে গিয়ে এটা ফাইনালাইজেশন হবে। সো ইট ইজ রিয়েলি এ কোয়েশ্চেন অফ ইনক্রিজ রেটস। সুতরাং তফাৎ যদি কিছু হয়, রেটে কিছু তফাৎ হবে, দ্যাটস অল। সংসদে আলোচনার মাধ্যমে এই বিষয়ে যৌক্তিক সমাধান হবে বলেও আশ্বাস দেন অর্থমন্ত্রী। উমনহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকার রাস্তায় গত 1 বছরে 1,10,000-এর বেশি গাড়ি নেমেছে বলে সংসদে তথ্য দিয়েছেন সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সংরক্ষিত মহিলা আসনের এমপি পিনু খানের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানিয়েছেন। 31 মে পর্যন্ত তথ্যের ভিত্তিতে ওবায়দুল কাদের জানিয়েছেন, রাজধানীতে নিবন্ধিত গাড়ির সংখ্যা 11,25,000। টেবিল উত্থাপিত প্রশ্নোত্তরে সড়ক মন্ত্রী আরও জানিয়েছেন, চলতি বছরের প্রথম 4 মাসে 929টি দুর্ঘটনা ঘটেছে। এতে 888 জন নিহত এবং 716 জন আহত হয়েছেন। অন্যদিকে রেলপথ মন্ত্রী মুজিবুল হক সংসদকে জানিয়েছেন, রেলওয়ে 3,752 একর জমি অবৈধ দখলে রয়েছে। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং রেলওয়ের উদ্যোগে পর্যায়ক্রমে তা দখলমুক্ত করা হচ্ছে। জনাব মাহমুদুস সামাদ চৌধুরী সিলেট 3 কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 12। আসলে গাড়ির সংখ্যার কথা আমরা দেখছি, কিন্তু যেই হারে আসলে গাড়ি বাড়ছে রাস্তা তো আসলে সেই হারে বাড়ছে না, কিন্তু ভুক্তভোগী কিন্তু আসলে সাধারণ মানুষ না। সেটি আসলে আমার কাছে একটি চক্র মনে হয়, যে চক্রটি হচ্ছে এরকম যে আপনি দেখেন ব্যক্তিগত গাড়ির সংখ্যা 1,10,000-এর বেশি বেড়েছে বলে কথা হচ্ছে, যেটি আসলে রাস্তায় আরো জট বাড়াচ্ছে, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু গাড়ি কিন্তু এখন আর কোনো ফ্যাশন স্টেটমেন্ট না, গাড়ি কিন্তু এখন একটা প্রয়োজন। দেখেন মধ্যবিত্তের কাছে পাবলিক ট্রান্সপোর্টেশন নাই, তার পক্ষে আসলে গাড়িটি বাধ্য হয়ে
মানে লোন করে বা অন্য কোনোভাবে তাকে গাড়িটি কিনতেই হচ্ছে, কারণ সে যখন রাস্তায় বার হচ্ছে সে জানে না সে নিশ্চিতভাবে গন্তব্যে কিভাবে পৌঁছাবে। দুর্ঘটনা বা অন্য কোনো বিপদ আপদের কথা আমি বাদ দিই, গাড়ির জন্য লোনও একটা এখন সহজ পদ্ধতি। এখন 1,10,000 গাড়ি যদি একদিনে বাড়ে, যেমন রাজধানীতে নিবন্ধিত গাড়ির সংখ্যা 11,25,000 বলছেন, আমি বিভিন্ন সময় বিভিন্ন সড়ক বিশেষজ্ঞের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে তারা বড় জোর 2 লাখ গাড়ি রাস্তা চলতে দিতে পারেন, মানে এই রাস্তাগুলি 2 লাখ গাড়ির জন্য, মানে 9 লাখের বেশি গাড়ি আসলে বেশি আছে, এবং অন্য সব গাড়িও আমাদের এখানে। সেক্ষেত্রে অবশ্য আরেকটা বিষয় আসলে পরিষ্কার হয়নি, আমরা সংবাদে আসার আগে অনেকের সাথে কথা বলছিলাম, চলতি অর্থ বছরে ঢাকায় 1,10,018টি গাড়ির রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু নতুন গাড়ি না হলে, যেমন আপনার যদি কোনো গাড়ি থাকে সেটা যদি আমি কিনি সেটাও কিন্তু রেজিস্ট্রেশনের মধ্যে থাকবে, সেক্ষেত্রে নতুন গাড়ি ঠিক কতটি সেটাই ঠিক না, হাত বদলের ক্ষেত্রে রেজিস্ট্রেশনের কথাটি আসবে কিনা। যাই হোক, আমরা আমাদের মধ্যে একটি বিরতি নিতে হবে আরো খবরটি জানানোর আগে। মাত্র 49 মিনিটে ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। আমাদের হাতে এবার বেশ কিছু এসএমএস এসছে, আমরা সেই এসএমএস গুলো জানিয়ে দিচ্ছি। আমরা পাহাড়ে ধস এই বিষয়ে এসএমএস চেয়েছিলাম দর্শকের কাছ থেকে। মাহফুজ তিনি বলছেন পাহাড় কেটে বসত বাড়ি বানানোর পরিকল্পনা বাতিল করতে হবে, এবং জসিম তিনি বলছেন পাহাড় ধস কমিয়ে আনতে হলে প্রথমে পাহাড় কাটা সম্পূর্ণ বন্ধ করতে হবে। সজল বলছেন দুর্গত দিনে রাজনীতি না করে আমরা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিই। মুন্নি বলছেন পাহাড় কাটা বন্ধ করতে উপযুক্ত আইন করতে হবে। তানজিল বলছেন এমন দুর্ঘটনা না ঘটে সেজন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে। জামাল বলছেন দেশের মানুষ যে নিরাপদে নেই সেটা রাঙ্গামাটি পাহাড় ধসের দিকে তাকালেই বোঝা যায়। আবিদ বলছেন পাহাড় কাটা বন্ধে আইন করে যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। মনির বলছেন বেলে পাথরে নরম পাহাড়ে পানি জমা ঠেকাতে সঠিক ড্রেনেজ ব্যবস্থা চালু করা দরকার। সানিয়া বলছেন আশা করি পাহাড় ধসে নিহত পরিবারের সব রকমের সহায়তা দেবে সরকার। আমার মনে হয় যে আমরা দর্শকদের ধন্যবাদ জানাতে পারি, তারা যথেষ্ট গুরুত্বপূর্ণ মতামত পাঠিয়েছেন, এবং যেই দর্শকরা যেই সব বিষয়ে কথা বলেছে তার প্রত্যেকটি আসলে মোটামুটি ভাবে যৌক্তিক এবং গুরুত্বপূর্ণ। যাই হোক, পরে খবরটিতে চলে যাচ্ছি। মোবাইল সিমের সঠিক পরিসংখ্যান এবং মালিকদের চিহ্নিত করতে কেন্দ্রীয় বায়োমেট্রিক ভেরিফিকেশন মনিটরিং সিস্টেম চালু করছে সরকার। এই বিষয়ে কারিগরি কাজ চলার কারণে বৃহস্পতিবার রাত 8টা থেকে শুক্রবার বেলা 2টা পর্যন্ত সব ধরনের অপারেটরের সিম বেচাকেনায় কিছুটা বিঘ্ন ঘটতে পারে। সচিবালয়ের সভাকক্ষে সকালে সংবাদ সম্মেলনে তথ্য জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেন কেন্দ্রীয় তদারকি ব্যবস্থা চালু হলে বিটিআরসি খুব সহজে সিম মালিকদের তথ্য জানাতে পারবে। তখন একজনের জাতীয় পরিচয়পত্রের বিপরীতে 20টির বেশি সিম ইস্যু করা যাবে না, কারণ এর চেয়ে বেশি সিম থাকলে পর্যায়ক্রমে সেগুলো নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেবে বিটিআরসি। সংবাদ সম্মেলনে মন্ত্রণালয় ও বিটিআরসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইরাকের যুদ্ধ বিধ্বস্ত মসুলের হাজারো মানুষ আশ্রয় নিয়েছে শরণার্থী ক্যাম্পে। এর অন্যতম খাজির ক্যাম্পে আশ্রয় নিয়েছে 32,000-এর বেশি মানুষ। ক্যাম্পের দুর্বিষহ অবস্থার মধ্যেও আনন্দের টুকরো উপলক্ষ খুঁজে নিচ্ছে শরণার্থীরা। সেখানকার শিশু কিশোরদের দল সুযোগ পেলেই কুর্দি পুলিশের চোখ ফাঁকি দিয়ে মেতে ওঠে খাজির নদীতে সাঁতার কাটায়। এই ছিল রাত 9টায় বাংলাদেশ আয়োজনে। আর শেষ করবো স্টুডিও শিল্পীর তুলিতে শরণার্থীর আদলে বিশ্ব নেতাদের কিছু ছবি দেখিয়ে। তবে তার আগে আমরা বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। রাত 9টায় বাংলাদেশ।